কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি ৭৩%। পাল্টে যাবে দক্ষিণ চট্টগ্রামের চিত্র। বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি খুবই প্রয়োজন ছিল। পারমাণবিক যুগে প্রবেশে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। রূপপুরে চুল্লি বসানোর কাজ শুরু রোববার। ২০২৩ সালেই মিলবে পরমাণু বিদ্যুৎ। প্রকল্পের ৫০% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলি থাকলেও সব যন্ত্রপাতি স্থাপনের কাজ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র ৩৩টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সৌদিগামীরা পাবেন করোনার বুস্টার ডোজ, জানালেন প্রবাসী মন্ত্রী। চট্টগ্রাম ও সিলেটেও বসবে RT-PCR ল্যাব। বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন যুক্তরাজ্যে। মুসা বিন শমশেরের একটি প্রতিষ্ঠানের আইনি বিষয় দেখত স্কুলের গণ্ডি না পেরুনো কথিত সচিব। জিকে শামীমের সঙ্গেও মিলেছে লেনদেনের তথ্য। রাজধানীর গুলশান থেকে গ্রেফতার ৫। সপ্তাহের ব্যবধানে আবারও রাজধানীতে ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। জেলা থেকেও হাসপাতালে আসছে রোগী। চলতি মাসের পুরোটা জুড়ে থাকবে দাপট, বলছেন বিশেষজ্ঞরা। মাছ ধরার নিষেধাজ্ঞায় হাজার হাজার জেলের আয়ের পথ বন্ধ। সংসার খরচ মেটাতে হিমশিম অবস্থা। ঋণের কিস্তি দিতে গিয়ে বাড়ছে দেনা। শুধু চাল নয়, অর্থ সহায়তার দাবি। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়েছে। প্রথম সুড়ঙ্গ খনন করতে যে সময় লেগেছিল তার থেকে ৭ মাস কম সময় শেষ হলো দ্বিতীয়টির কাজ। সব মিলিয়ে টানেলের সার্বিক কাজের ৭৩% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাটির নিচ দিয়ে দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ। বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে ১৭ মাস সময় লেগেছিল, কিন্তু আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু করে পতেঙ্গা প্রান্তে এসে দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে ১০ মাস। দুটি সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার মাধ্যমে টানেলের জটিল অংশের কাজ শেষ। এখন বাকি রাস্তা তৈরি ও অন্যান্য কাজ। নদীর তলদেশ দিয়ে ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, প্রতিটি ৩৫ ফুট প্রশস্ত ও ১৬ ফুট উচ্চতার। নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের ব্যয় ধরা হয়েছে ১০,৩৭৪ কোটি টাকা। মূল টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে ৪টি লেন থাকবে। বর্তমানে টানেলের ৭৩% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। লেন্স লেভেল ইন্টারনেট স্ট্রাকচারের কাজ চলবে। এক টিউবের মধ্যে চলতেছে। বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু টানেল নয়, সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা দরকার বলে মনে করে নগর পরিকল্পনাবিদ। দ্রুততম সময় বাস্তবায়ন করে টানেলের সুফলটা যেন আমরা পুরোপুরি পেতে পারি, সেটার জন্য এখন সবার চেষ্টা করে। এই টানেলের কাজ শেষ হলে নদীর ওপারে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি খুবই প্রয়োজন ছিল। ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হতে সময় লেগেছে শুধুমাত্র ১০ মাস। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলী টানেলের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে এই প্রত্যাশা সকলের। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামে আনোয়ারায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে। ২০২২ সালের ডিসেম্বরে কর্ণফুলী টানেলের কাজ শেষ হওয়ার কথা রয়েছে, তবে এর আগে কিন্তু কর্ণফুলী টানেলের কাজ শেষ হওয়ার সম্ভাবনা এবং আশা ব্যক্ত করেছেন
প্রকল্প পরিচালকরা। আমরা এখন আছি আনোয়ারা প্রান্ত এলাকায়। যে জায়গাগুলো এখন দেখা যাচ্ছে এই জায়গাগুলো দিয়েই কিন্তু কর্ণফুলী টানেল দিয়ে কিন্তু আনোয়ারা প্রান্তে গাড়িগুলো বের হবে। সেক্ষেত্রে যে সংযোগ সড়কগুলো রয়েছে এই সংযোগ সড়কগুলোর কাজ কিন্তু দ্রুত শেষ করার আসলে আশাবাদ ব্যক্ত করেছে নগর পরিকল্পনাবিদ বা ব্যবসায়ীরা। যদি কর্ণফুলী টানেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, এখনো পর্যন্ত 73% কাজ হয়েছে। সেক্ষেত্রে মূল যে কাজগুলোর বা যে জটিলতা ছিল বোরিং মেশিনের মাধ্যমে 2টি টিউবের খনন কাজ, সেই খনন কাজও কিন্তু এখন অনেকটাই শেষ। সেক্ষেত্রে যদি সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা না যায় তাহলে টানেলের যে সুফল সেটি কিন্তু পাওয়া সম্ভব হবে না। যে কোনো বড় যানবাহন দ্রুত স্বাচ্ছন্দ্যে চলতে পারবে এই টানেল দিয়ে। টানেল নির্মাণকে কেন্দ্র করে কর্ণফুলী নদীর ওপারে বিনিয়োগ শুরু করেছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো। বর্তমানে নদীর ওপারে আংশিক চালু রয়েছে কোরিয়ান ইপিজেড, পাশাপাশি কিছু শিল্প কারখানাও গড়ে উঠেছে। টানেল নির্মাণের সঙ্গে সমন্বয় রেখে সরকার আনোয়ারায় একটি ইকোনমিক জোন স্থাপন করছে। পাশাপাশি চীনের বিনিয়োগকারীদের জন্য বিশেষ চায়না ইকোনমিক জোন বাস্তবায়িত হচ্ছে। টানেল নির্মাণের কাজে বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের মধ্যে নিরবিচ্ছিন্ন যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু চালু হবে। বর্তমানে এই রুটে চলাচলকারী যে গাড়িগুলো কর্ণফুলী সেতু কিংবা কালুরঘাট সেতু দিয়ে চলাচল করে, এতে প্রতিটি গাড়িকে প্রায় 40 থেকে 45 মিনিট অতিরিক্ত সময় ব্যয় করতে হয়। টানেল দিয়ে যখন পার হবে এই সময়টুকু কিন্তু অনেকটাই বেঁচে যাবে। এছাড়া ঢাকা থেকে যে পণ্যবাহী গাড়ি সরাসরি কক্সবাজার যেতে চায় সেগুলো দূরত্ব এবং সময় কিন্তু দুটিই কমবে। এছাড়া যানজট ছাড়াই কিন্তু নিরবিচ্ছিন্নভাবে পৌঁছাতে পারবে। এছাড়া আনোয়ারা উপজেলাও যুক্ত হবে কিন্তু মূল মহানগরীর সঙ্গে। কর্ণফুলীর এই চ্যানেলের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এশিয়ান হাইওয়ে হিসেবে চীনের কুমিং শহরের সংযুক্তির মাধ্যমে কিন্তু রিজিওনাল যে কানেক্টিভিটি সেটিও কিন্তু গড়ে উঠবে এবং চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে দূরত্ব কিন্তু প্রায় 34 কিলোমিটার কমে আসবে। এই চ্যানেল চালু হলে বছরে 63 লাখ গাড়ি চলাচল করবে। আনোয়ারা এলাকা সহ দক্ষিণ বাংলাদেশের সাগর তীরের যে শিল্পায়ন সেটি যেমন বিকশিত হবে, সেমনি পর্যটনেরও কিন্তু অনেকটাই বিকাশ হবে। তবে এখন যে মূল বিষয় সেটি হচ্ছে কর্ণফুলী টানেলের কাজ 73% শেষ হয়েছে এবং যে মূল সংযোগ সড়কগুলো রয়েছে আটোয়ার রিং রোড, আনোয়ারা কিংবা বাঁশখালীতে যে সংযোগ সড়কগুলোর কাজ চলছে সেগুলো দ্রুতগতিতে আসলে শেষ করতে হবে, তাহলে কিন্তু টানেলের সুফল মিলবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত আনোয়ারা এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজের অগ্রগতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আনোয়ারা থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। চলতি মাসেই বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এরই মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ। প্রকল্পের মূল কাজ এগিয়েছে প্রায় 50%। সরকারের আশা 2023 সালেই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার 50 বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে। 2017 সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভবন প্রায় প্রস্তুত, ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল আমরা বসাচ্ছি, তারপরে পরে যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর। তাতে যে গুরুত্বপূর্ণ 6টি যে অঙ্গ, এর মধ্যে 4টাই রিঅ্যাক্টর বিল্ডিংয়ে প্লেস করা আছে। ইউনিট 1-এর যত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সবগুলি মূলত এই বসে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের 2টি রিঅ্যাক্টর। প্রথম ইউনিটের জন্য 4টি স্টিম জেনারেটর, প্রেসারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই বছরের মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলেও সব যন্ত্রপাতি স্থাপনের কাজ 2023 সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারবো। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন, প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি।
মোরসেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। পাহাড়ে পাকা ধানের সোনালি আভা। বান্দরবানে ফসল কাটার উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইসিটি মন্ত্রণালয় সনদ প্রাপ্তির ব্যবস্থা করা মাত্রই শুরু হবে টিকা দেয়া, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। এদিকে ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটেও আরটিপিসিআর ল্যাব বসানো হবে। এতে কর্মস্থলে যেতে কমে আসবে প্রবাসীদের ভোগান্তি। প্রসূন আশিসের রিপোর্ট। চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায়, বিদেশে সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীকেও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত 4টি টিকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর 7টি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি। সৌদিগামী কর্মী যারা আছেন ওরা আটকে আছে, সিদ্ধান্ত হয়েছে বুস্টার ডোজ দেওয়া হবে প্রবাসী কর্মীদের জন্য। 7টা সেন্টার ঢাকায় যেটা ঠিক করা হয়েছিল ওখান থেকে দেওয়া হবে, বা তার আগে আইসিটি মন্ত্রণালয় সার্টিফিকেট যে ঠিক মতন বের হবে এই রেফারেন্সে, এটার ব্যবস্থা ওনারা করে তারপর আমরা এটা চালু করব। এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র্যাপিড পিসিআর টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাপিড পিসিআর টেস্ট যেটা প্রযুক্তি বিভিন্ন এয়ারপোর্টে ইউজ হচ্ছে, তো আমাদের অনীহা কোথায়? অনীহা শুধু একই জায়গায়, রেট বেশি। যারা যাবে ওদেরই ব্যাপার হলো দ্যাট রেট ওনারা কত পে করবে। প্রায়োরিটি আমরা ঢাকাকে দিলাম এই জন্য ঢাকাতে অলরেডি ফ্লাইটগুলি চালু আছে। ওখানে র্যাপিড টেস্টের পিসিআর টেস্টের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে ফ্লাইটও চালু হয়ে যাবে। চিটগংয়ের আর সিলেটের বিদেশগামী যারা আছে ওদের সুবিধা হয়ে যাবে। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা করতে আইসিটি মন্ত্রণালয় ও আরটিপিসিআর পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের করোনা টিকার সনদের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী 11 অক্টোবর থেকে টিকার সনদ কার্যকর হবে বলে জানিয়েছে হাইকমিশন। একই সঙ্গে বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। এদিকে নতুন করে আরও 47টি দেশকে লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাপে ধাপে বিভিন্ন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাজ্য। সবশেষ শুক্রবার বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিল দেশটি। এক বিবৃতিতে লন্ডনের বাংলাদেশ দূতাবাস জানায়, আগামী 11 অক্টোবর ভোর 4টা থেকে এই টিকা সনদ কার্যকর হবে। অর্থাৎ 11 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের টিকার ডাবল ডোজ নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাজ্য। নতুন এই সিদ্ধান্তের কারণে ব্রিটেনের মানুষ আরও সহজেই বিভিন্ন দেশে ভ্রমণে যেতে পারবেন। এদিকে নতুন করে আরও 47টি দেশের উপর থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে দেশটি। আগামী 11 তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী গ্র্যান্ট সাপস। করোনা অনেকটাই নিয়ন্ত্রণে, তাই মানুষ এখন ভ্রমণ করতে চায়। নতুন যে দেশগুলোর নাম এসেছে তারা সহজেই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। যুক্তরাজ্যের নাগরিকরাও অনেক দেশে ঘুরতে যেতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের পর্যটন সংশ্লিষ্টরা। এর ফলে দেশটির পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তারা। বর্তমানে ভেনেজুয়েলা সহ 7টি দেশ যুক্তরাজ্যের লাল তালিকায় আছে। গত 17 সেপ্টেম্বর এই তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য।
রাইহানুল রানা, সময় সংবাদ। আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। রাজধানীতে সপ্তাহখানেক রোগীর সংখ্যা কিছুটা কমের দিকে থাকলেও গত দুদিন আবারও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2 শতাধিক ব্যক্তি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকায় অক্টোবর মাস জুড়েই থাকতে পারে এডিসের বিস্তার। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর শনির আখড়া এলাকার বাসিন্দা তাসলিমা হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। তবে উদ্বেগ নিজেকে নিয়ে নয়, বেশি ভাবাচ্ছে ক্লাস 9-এ পড়ুয়া সন্তান ভর্তি একই হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। শরীরে প্রচণ্ড ব্যথা, খাবার কোনো রুচি হয় না, বমি, খুবই কষ্টকর। এটা যার হয়েছে সে বলতে পারবে হয়তো। আমার সাথে সাথে আমার ছেলে 2 জন হওয়াতে আমি যে কতটুকু মানসিক এতে আছি সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। শান্তি লাগে না, আমার ছেলের জন্য আমার খুব অস্থির লাগে। হাসপাতালে আগের তুলনায় রোগী চাপ কিছুটা কমেছে বটে, তবে পরিস্থিতি এখনও নাগালে আসেনি। শঙ্কার বিষয় হলো হঠাৎ করে আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। 6 দিন 200-র নিচে থাকার পর গত 2 দিন ধরেই দৈনিক আক্রান্তের হার আবারও 2 শতাধিক। রাজধানীর বিভিন্ন এলাকায় যেমন কমছে না রোগী, তেমনি ঢাকার বাইরে থেকেও আসছেন অনেক ডেঙ্গু আক্রান্ত। ও ভোলা থাকে, তারপর ওর 6 দিন ধরে জ্বর, পাশাপাশি মাথা ব্যথা, বমি ছিল আর পেট ব্যথা, ওর বাথরুম হয় না। শরীর একদম দুর্বল হয়ে গেছে, তো কাশ অনেক ছিল, রক্তের প্লাটিন একদম নেমে গেছে, কাশের জন্য ঘুমাইতে পারতেছিল না। আগে আমরা যেরকম উপসর্গ ভাবছিলাম, বাট এটা এখন পরিবর্তন হচ্ছে। পেটে ব্যথা, তারপর বমি, ডায়রিয়া এগুলো নিয়ে আসছে, সাথে আবার হচ্ছে শ্বাসকষ্ট, বুকে ব্যথা এগুলো নিয়েও হচ্ছে রোগী প্রেজেন্ট করছে। অক্টোবরে এডিসের বিস্তার নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো হওয়ার জন্য সাম্প্রতিক বৃষ্টি বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের শঙ্কা, চলতি মাস জুড়েই নগরবাসীকে ভোগাতে পারে ডেঙ্গু পরিস্থিতি। এই অক্টোবরে বৃষ্টিপাত হওয়ার কারণে দেখা যাবে যে অক্টোবর জুড়েই আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবটি থাকবে। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখন আমাদের প্রেডিকশন মডেল বলছে সারা বছরই কম বেশি ডেঙ্গু থাকবে, কারণ আমাদের দেশের আর্দ্রতা, তাপমাত্রা সারা বছরই এডিস মশা জন্মানোর জন্য উপযোগী। অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণহানি ঘটে 4 জনের। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, বোর্ড প্রধানের মদতে যশোর শিক্ষা বোর্ডে 2.5 কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগ, অস্বীকার চেয়ারম্যানের। 5 সদস্যের তদন্ত কমিটি। কমিশন গঠন করে জিয়াউর রহমানের সব অপকর্মের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর গুলিস্তানের শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা ও শিশু কিশোরদের ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। 15 আগস্টের ঘটনায় জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তিনি যদি জড়িত না থাকতেন তাহলে তার দায়িত্ব ছিল, তার কাছে যখন সেনা অফিসাররা গিয়ে বলে যে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, তখন সে বলেছে সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। এটির অর্থ হচ্ছে সে আগে থেকে জানতো এই কারণে, যেহেতু এই ষড়যন্ত্রের সাথে সে যুক্ত ছিল। এটি জনগণের দাবি যে আজকে একটি কমিশন গঠন করে জিয়াউর রহমানের এই অপকর্মগুলো, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান সহ যারা যুক্ত ছিল তাদের মুখোশ উন্মোচন করা। বঙ্গবন্ধু হত্যার পর অসুররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ মিলনায়তনে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের মানুষকে জিম্মি করে ফায়দা লুটছে একটি গোষ্ঠী, তারা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। পরে কেরানীগঞ্জের 147টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়। আমরা এখান থেকে উপহার গ্রহণ করার পরে আমার ডান পাশে অসিত ঘোষ 75-এ জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর আবার সেই অসুরেরা মাথাচাড়া দিয়ে উঠেছে। অসুরেরা বাংলাদেশের রাজনীতিতে যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে, সন্ত্রাস সৃষ্টি না করতে পারে, জনদুর্ভোগ সৃষ্টি যাতে না করতে পারে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা ফ্যাসিবাদী সরকার কায়েম করেছিল বাংলাদেশে 2001 থেকে 2006 পর্যন্ত, তাদের যাতে নির্মূল হয়। আমরা
সেই মানুষরূপে ওষুধের বিনাশ করব। চলাফেরা করেন 7 কোটি টাকা দামের গাড়িতে, তার দেখা পেতে সিরিয়াল নিতে হয় 1 লাখ টাকা দিয়ে। যে কোনো তদবিরের জন্য নেন কমপক্ষে 10 লাখ টাকা। বলছি গোয়েন্দা পুলিশের হাতে আটক কথিত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদেরের কথা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই প্রতারকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ক্যাসিনো কাণ্ড ও নানা অভিযোগে গ্রেফতার জিকে শামীম ও আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশেরের সঙ্গে। সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য রাজধানীর অভিজাত এলাকায় 5 লাখ টাকা দিয়ে অফিস ভাড়া করেন অভিযুক্ত আব্দুল কাদের। তার দাবি অনুযায়ী 30 জন সচিব বহু সামরিক বেসামরিক ব্যক্তিদের নিয়ে গড়ে তোলেন কনসোর্টিয়াম বা সংঘ। সাধারণ মানুষকে বড় অঙ্কের লোন ও সরকারি কাজ এবং তা সাবকন্ট্রাক্টে পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করায় তার উদ্দেশ্য। পুলিশ বলছে বহুল আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশেরের র্যাটকো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন স্কুলের গণ্ডি না পেরোনো এই প্রতারক। শুধু তাই নয়, সংশ্লিষ্টতা রয়েছে টেন্ডারবাজি, মাদক মামলা, ক্যাসিনো কাণ্ড সহ নানা অভিযোগে গ্রেফতার যুবলীগের নামধারী নেতা জিকে শামীমের সাথেও। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা ও কোটি কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত কাদের রাজধানীর গুলশানে গড়ে তোলেন আইকন গ্রুপের সততা প্রপার্টিজ। বৃহস্পতিবার রাতে গুলশানে অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল কাদের সহ 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। কনসোর্টিয়ামে 30 জন সচিব আছে, 30 জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার আছে, সে বলে। বাট আমরা দেখতে পেয়েছি আসলে তার সাথে কেউ নেই। সে শুধু যেটা পেলাম প্রিন্স মুসা বিন শমশের, সে তাকে 20 কোটি টাকার চেক দিছে এবং সেও নাকি 10 কোটি টাকার চেক দিছে এবং তার অনেক ছবি টুবি দেখলাম। জিকে শামীমেরও ব্যবসায়ী, সে হলেন অ্যাডভাইজার। প্রতারক চক্রের সঙ্গে রাঘব বলদের যোগাযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলছে প্রয়োজনে জিকে শামীম আলোচিত প্রিন্স মুসা বিন শমশেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা মুসা বিন শমশেরের সাথে কথা বলবো, তাকেও আমরা তদন্তের সাথে নিয়ে আসবো যে কেন তার সাথে এই লেনদেনগুলি হয় এবং কিভাবে একটা নন মেট্রিক লোক আপনার এইটা এত বড় একটা আপনি বলতেছেন যে কোম্পানির অ্যাডভাইজার কিভাবে হয়, সেটা আমরা তদন্ত করি। ভুয়া প্রতারকদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতির মাধ্যমে 2.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যবহার করা হয়েছে নাম সর্বস্ব 2টি প্রতিষ্ঠানকে। চেয়ারম্যানের ছত্রছায়ায় বোর্ডের 2 ব্যক্তি এ অনিয়ম করেছে বলে অভিযোগ উঠেছে, তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোর শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ 10,036 টাকার 9টি চেক ইস্যু করে চলতি অর্থ বছরে। এই 9টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর নামে 1,89,12,010 টাকা এবং শাহিলাল স্টোরের নামে 61,32,000 টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। অথচ শাহিলাল স্টোর ও ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নাম সর্বস্ব প্রতিষ্ঠান। বোর্ডের কাছেই শেখহাটি বাজারে শাহিলাল স্টোর মূলত একটি ফটোস্ট্যাট কাম মোবাইল ও গ্যাস বিক্রি প্রতিষ্ঠান। শুক্রবার সকালে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। বন্ধ রয়েছে দোকান মালিক আশরাফুলের মোবাইল ফোনও। অপরদিকে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর মালিক বাবু ইসলামের যশোর রাজারহাটস্থ বাসভবনের সাথে রয়েছে দেশ প্রিন্টার্স। তবে সাইনবোর্ডে মোবাইল নম্বর রয়েছে বাবু ইসলামের। বাবু ইসলামের দাবি, বোর্ডের 2 কর্মচারী চেয়ারম্যানের নাম করে তার কাছ থেকে প্যাড, সিল ও চেক নিয়ে এই অর্থ উত্তোলন করেছেন। শাহিলাল স্টোর বিকাশ, নগদ, মোবাইলের বিভিন্ন রকম সামগ্রী এইসবই বিক্রি করে আমরা জানি। সালাম কামাল রাজুদে বলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানের চেকগুলো হচ্ছে যে দিতে হবে। তো তখন আমি বলি যে আমার কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না। যশোর শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, দুর্নীতির সাথে হিসাব বিভাগের লোকজনের সাথে চেয়ারম্যানও জড়িত। এই দুর্নীতিবাজ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেনকে অতি সত্বর এখান থেকে প্রত্যাহার করে শুধু চেয়ারম্যান যেই দুর্নীতিতে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান। আমাদের জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। অর্থ শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকটা মুড়ি বই বের করি, করে একটা যাচাই করি এই চেকটা এত ইস্যু হয়েছে, কার নামে গেছে এবং সেই টাকার এত টাকা ব্যাংক থেকে চলে গেছে কিনা। এই ঘটনায় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এম রাব্বানীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সময় সংবাদ, যশোর। কক্সবাজারে সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনা সহ ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সহ 4 জনের একটি প্রতিনিধি দল। দুপুরে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তারা।
প্রতিনিধি দলটির ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনার কথা রয়েছে। সবকিছু পর্যালোচনা করে রোহিঙ্গা ক্যাম্পের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র সচিব। আগামীকাল বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলটির। রিসেন্ট সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটার আলোকেও একটু গ্রাউন্ড সিচুয়েশন অ্যাসেসমেন্টেরও একটু দরকার আছে। আমাদের ফরেন মিনিস্ট্রিতেও নতুন একটা টিম কাজ করছে এটা নিয়ে, তো সবাইকে নিয়ে আমরা একটু ওখানকার লোকাল সিচুয়েশনটাকে অ্যাসেস করতে চাই। দুপুরের সময় আরও থাকছে উদ্বোধনের অপেক্ষায় 2022 কাতার ফুটবল বিশ্বকাপের ষষ্ঠ স্টেডিয়াম আল থুমামা। মাঠে বসে খেলা দেখার অপেক্ষায় স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। মা ইলিশ সংরক্ষণে প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে বন্ধ রয়েছে সব ধরনের মাছ ধরা। এ সময় কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। জেলেদের দাবি, শুধু চাল সহায়তা দিয়ে তাদের ক্ষতি পোষানো সম্ভব নয়। ঋণ পরিশোধ সহ প্রতিদিনের অন্যান্য খরচ জোগাতে গিয়ে নাভিশ্বাস অবস্থা তাদের। এজন্য অর্থ সহায়তাও চান জেলেরা। নাইমুল ইসলাম নীরবের তোলা ছবি ও ফারুক আহমেদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। জেলে হাসান আলীর স্ত্রী আয়শা বেগম 8 সন্তান নিয়ে পরিবারে সদস্য সংখ্যা 10 জন। প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলে স্বামীর আয়ের পথ বন্ধ। তার উপর রয়েছে ঋণের বোঝা। এখন ধার দেনা করে কোনো মতে জীবন বাঁচানোর যুদ্ধ তাদের। একই অবস্থা চাঁদপুর সদরের আনন্দবাজার এলাকার নদীপাড়ের 4 উপজেলার কয়েক হাজার জেলে পরিবারের। তারা বলছেন, সরকার নিষেধাজ্ঞাকালীন যে চাল দেয় তা দিয়ে হয়তো কিছুটা অভাব দূর হয়, কিন্তু দৈনন্দিন বাজার সহ অন্যান্য খরচ মেটানো নিয়ে তাদের দুশ্চিন্তার কমতি নেই। এতে ঋণগ্রস্তরা কিস্তি পরিশোধের পরিবর্তে আরও দেনায় জড়িয়ে পড়ছেন। সরকারের কাছে আর্থিক সহায়তাও চান অসহায় জেলেরা। গাঙ্গের কাম করা অনেক বন্ধ, 22 দিনটা লেগিয়া এখন অনেক কষ্ট যাইতেছে না। এ তো কিস্তি আয় করছে, অনেক টাকা ঘর নাই, গুছাইতে পারিনি, কইতো নিব। এটার লগে যে তেল নুন মাছ তরকারি লাকড়ি সব কিছুই লাগে, সেটা তো আপনারা নিজেরই বুঝেন, আপনারাও তো খানা খান। একজন কামাই করি না, 10 জন খাওয়াই না। দেখা গেছে আমরা খুব কষ্টে আছি, একটু দেরি হয়ে গেল আর কি। এতে আমরা খুশি আছি। খাদ্য সহায়তাটা যদি নিষেধাজ্ঞার পূর্বে জেলেদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তাহলে তারা এ ব্যাপারে নিষেধাজ্ঞা মানার ব্যাপারেও নিজেদের দায়িত্ববোধ এবং সচেতনতা বোধ করবে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দাবি, চাল বরাদ্দ ও বন্টনে কোনো গাফিলতি নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলেদের সহায়তা দেওয়া হচ্ছে। বরাদ্দটা পাওয়ার সাথে সাথে আমরা জেলেদের খবর দিয়ে সাথে সাথে আমাদের 20 কেজি চাল ওনাদের হাতে পৌঁছে দিই। আমরা একদিনও দেরি করি নেই। আমরা চালের ডিওটা পেয়েছি 29 তারিখে এবং 3 তারিখের মধ্যে আমরা যত চেয়ারম্যান আছে, ইউপি চেয়ারম্যান, সবাইকে উপবরাদ্দ দিয়েছি। সরকারি তালিকা অনুযায়ী জেলায় জেলে পরিবারের সংখ্যা 44,035টি। সময় সংবাদ, চাঁদপুর। নিত্যপণ্যের বাজারে যেন চলছে দাম বাড়ার প্রতিযোগিতা। প্রতিদিনই বাড়ছে মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে নদীর মাছের দাম বেড়েছে কেজিতে 200 টাকা পর্যন্ত। 50 টাকার নিচে বাজারে নেই কোনো সবজি। বাজার নিয়ন্ত্রণে সরকারের কড়া নজরদারি চান ভোক্তারা। রাজধানীর মোহাম্মদ টাউন হল মার্কেট ঘুরে এসে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। প্রায় 1.5 মাস ধরে লাগাতার বাড়ছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। যেন দাম বাড়ার লাগামহীন গতি রাজধানীর মুরগির বাজারে। সপ্তাহখানেক ধরে এই তালিকায় দেশি মুরগিও। বিক্রেতাদের দাবি, যে হারে চাহিদা বেড়েছে তার ধারে কাছেও নেই সরবরাহ। বর্তমানে অনুষ্ঠানগুলো করার কারণে যেমন অর্ডার বেশি পড়তেছে, যেমন অর্ডার পড়তেছে তেমন পরিমাণ মাল মানুষের পাইতেছে না। সোনালী মুরগির দাম বাড়াতে দেশি মুরগির দামটা একটু বাইরে গেছে। একটা তো ছিল 165, 60, এখন 175, 70 এরকম বেচতেছে। খাইতে হবে, আপনার ফ্যামিলি বাঁচাইতে হবে, এটা তো কিছু করার নেই ভাই, আমরা তো অসহায় পাবলিক। দেশের নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। আর এতেই বাজারে কমেছে মাছের সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে।
ইলিশ মাছটা চালু হয়ে গেলে আবার দামটা কমে যাবে। নদীর মাছের দাম অনেক বাড়ছে, 100-200 টাকা কেজিতে বাড়ছে, অন্যান্য মাছের কেজিতে 20-30 টাকা বাড়ছে। দাম বাড়তি হলে তো কষ্ট হয়। সাপ্তাহিক ছুটির দিনে ভোক্তাদের স্বস্তি নেই সবজির বাজারেও। 50 টাকা কমার পর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। করল্লা 70 টাকায়, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গা 50 টাকার নিচে কেনা যাচ্ছে না। বাজারে উঠেছে শীতকালীন সবজি, সেখানেও আগুন। 120 টাকায় বিক্রি হচ্ছে শিম, গাজর 160 টাকায়। বরাবরের মতো নানা অজুহাত বিক্রেতাদের। টমেটো 160 টাকা কেজি, পেঁয়াজের সপ্তাহে বেচছি 100 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি, ওটা আছে 70 টাকা, উস্তা 80 টাকা, কপি আছে 50 টাকা পিস, পাতাকপি 50 টাকা পিস। যেরকম কিনা এরকম বেচতেছে। এখন দেশিটা 70 টাকা আর ইন্ডিয়ানটা 65 টাকা। যার যা খুশি সেরকম বাজারে দাম হাঁকাচ্ছে, কোনো মনিটরিং করতেছে না এবং দেশের প্রত্যেকটা জিনিস আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। প্রতি মাসে প্রত্যেকটা মালের দাম বাড়তে, এটা দায়িত্ব কার? সরবরাহ না বাড়লে সবজির দাম কমবে না বলে জানান বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার প্রস্তুতি। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে বর্ণিল সাজে। প্রতিটি প্রতিমার গায়ে রং তুলি দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। স্বাস্থ্যবিধি মেনেই উৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আগামী 11 অক্টোবর শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা এবং শেষ হবে 15 অক্টোবর। এই বছরও আমরা স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে পূজা করার জন্য আমরা প্রত্যেকটি মণ্ডপকে 580টা মণ্ডপকে আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি। পূজা উৎসবটি নির্বিঘ্নে যাতে পালিত হতে পারে সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করা হয়েছে। এবার দেশভাগের স্মৃতিকে মনে করিয়ে দিলেন দক্ষিণ কলকাতার বরিশা ক্লাবের দুর্গাপূজার আয়োজকরা। এবার তাদের থিম দেশভাগ, যার নাম দেওয়া হয়েছে ভাগের মা। বিষয়ভিত্তিক পূজার আয়োজন করে বেশ কয়েক বছর ধরেই কলকাতায় আলোচনায় এই ক্লাবটি। এছাড়াও ভবানীপুর ক্লাবের এবারের পূজার থিম মমতার নির্বাচনী স্লোগান খেলা হবে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। দক্ষিণ কলকাতার বেহালার বরিশা ক্লাবের পুজো বরাবরই ব্যতিক্রমী বিষয় ভাবনা নিয়ে হাজির হয়। এবারও তার ব্যতিক্রম নয়। 2019 সাল থেকেই ভারতের কেন্দ্রীয় সরকার জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি চালুর উদ্যোগ নেয়। যদিও নানা রাজনৈতিক বাস্তবতার কারণে এখনও সেটি চালু করা সম্ভব হয়নি। প্রথম থেকেই এনআরসির তীব্র বিরোধিতা করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর থিমের মধ্য দিয়ে সেই বিষয়টি তুলে আনায় খুশি তিনিও। পুজো মণ্ডপের উদ্বোধন করে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান মমতা। এবারেও তাদের আইডিয়াটা ভালোই করেছে। তাদের আইডিয়া হচ্ছে যে এনআরসি হলে কি হবে, সব বাক্স প্যাটরা নিয়ে দোকান গোটাতে হবে, বাড়ি গোটাতে হবে, সেই জন্যই দিদি আছে বলে রক্ষা হবে। দক্ষিণ কলকাতার জনবহুল অঞ্চল বলেই পরিচিত এই বেহালা মণ্ডপ উদ্বোধনের পর থেকেই বাইরে দর্শনার্থীদের ভিড়। আর এনআরসি এবারের থিম হয় স্বভাবতই একটু বাড়তি কৌতূহল সবার মধ্যে। আমরা যেমন সাধারণ মানুষ, আমরা তো কিছু বুঝতে পারছি, এবার যারা বুঝতে পারছে না তাদেরকেও আমরা বোঝাচ্ছি। যারা প্যান্ডেলটা কষ্ট করে বানিয়েছে, মূর্তিগুলো বানিয়েছে, তাদের উৎসাহটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এছাড়াও দক্ষিণ কলকাতার ভবানীপুর ক্লাবে এবারের পুজোর থিম মমতার নির্বাচনী স্লোগান খেলা হবে। চলতি বছর এই খেলা হবে স্লোগান তুলেই নির্বাচনে গেরুয়া শিবিরকে পরাস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার সেই নিজ এলাকা ভবানীপুরের পুজো নজর কাটছে সবার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। 6.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা ভূমিকম্পে অন্তত 22 জন আহত হয়েছেন। ভূমিকম্পের প্রভাবে কোনো সুনামির সতর্কতা জারি করা না হলেও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এর কিছু পরেই বৃহস্পতিবার রাতে 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে, যার প্রভাবে বাংলাদেশের বেশ কয়েক জায়গায় ভূকম্পন অনুভূত হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 10:41 টোকিও ও এর আশপাশের অঞ্চলে আঘাত হানে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে, দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন নগরীর 2.5 শতাধিক স্থানে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এছাড়া শহরটিতে পানির পাইপ ফেটে যাওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিওর পূর্বে অবস্থিত চিবা প্রশাসনিক এলাকায়। জাপানের গণমাধ্যম জানায়, ভূমিকম্পে চিবায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সাইতামায় 2 তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের সময় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন সেবা বন্ধ রাখার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে ভূমিকম্পের প্রভাবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি তদারক করতে জরুরি টাস্কফোর্স গঠন করেছে সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণে রাতেই অফিসে যান নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহায়তার জন্য টাস্কফোর্সকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের মনিওয়া এলাকা, যার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 12:28 এই ভূকম্পনের মাত্রা ছিল 5.6। ওমর ইনান, সময় সংবাদ। উদ্বোধনের অপেক্ষায় 2022 কাটার ফুটবল বিশ্বকাপের 6ষ্ঠ স্টেডিয়াম আলথুমামা। আগামী 22 অক্টোবর আমির কাপ ফাইনাল খেলার মধ্য দিয়ে উদ্বোধন হবে সাদা গাফিয়া টুপির আদলে নির্মিত এই স্টেডিয়ামটি। ফুটবল বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার অপেক্ষায় স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে আগামী 22 অক্টোবর আমির কাপ ফুটবল ফাইনাল খেলার মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে 2022 কাতার ফুটবল বিশ্বকাপের 6ষ্ঠ স্টেডিয়াম আলথুমামা। মুসলিম সংস্কৃতি এবং আরব অঞ্চলের ঐতিহ্যের সাদা গাফিয়া টুপির আদলে নির্মিত এই স্টেডিয়ামে বসে 2022 ফুটবল বিশ্বকাপ খেলা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। আমি আলথুমামার বাসিন্দা। আগামী 22 অক্টোবর কাতার ফুটবল বিশ্বকাপের 6ষ্ঠ ভেন্যু হিসেবে এই স্টেডিয়াম উদ্বোধন হতে যাচ্ছে। স্টেডিয়ামটা আমার বাসার সামনে। স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার অপেক্ষায় আছি। আমরা ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। আশা করি সুন্দর একটা বিশ্বকাপ আয়োজন করে বিশ্ববাসীকে দেখিয়ে দেব। আমরা 2022 সালের বিশ্বকাপ এখানে বসেই দেখতে পারবো। এ নিয়ে আমরা খুব অপেক্ষায় আছি, ওদের অপেক্ষায় আছি, আনন্দিত। 2022 কাতার ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিল আর্জেন্টিনার খেলা সরাসরি মাঠে বসে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দুই দলের সমর্থক প্রবাসী বাংলাদেশিরা। যেহেতু আমরা স্টেডিয়ামের কাছাকাছি আছি, সেখানে আমরা অধিক আগ্রহের সাথে বসে আছি স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য। আসছে বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা আমরা কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে উপভোগ করব। দোহা থেকে 12 কিলোমিটার দূরত্ব আর হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত আলথুমামা স্টেডিয়াম। 40,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল সহ মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, কাতার। এবার পার্বত্য এলাকার ফসল কাটার উৎসবের খবর। সোনালী রং ধারণ করেছে এখন পার্বত্য অঞ্চলের সবুজ পাহাড়। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ফলনও হয়েছে ভালো। পাহাড়ি পল্লীগুলোতে চলছে ফসল কাটার উৎসব। বান্দরবান থেকে ঘুরে এসে এম এ জাকিরের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পেকেছে ধান, পাহাড়ে পাহাড়ে সোনালী রঙের আভা। ফসল ঘরে তুলতে উৎসবে মেতেছেন পার্বত্য এলাকার বাসিন্দারা। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ে প্রতি বছর এপ্রিল মাসে জুম চাষের জন্য জমি প্রস্তুত করা শুরু হয়। এরপর লাগানো হয় নিরিখা, উফশি, পিডি, ককরো, বিন্নি, গ্যালং এবং কানভুই ধানের বীজ। 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে এসব ধান পাকা শুরু হয়। ধান কাটার উৎসব চলে অক্টোবর মাস পর্যন্ত। জুমিয়া পরিবারগুলোর সারা বছরের খোরাকই এই ফসল। চলতি বছর আবহাওয়া ভালো হওয়ায় ভালো ফলন হয়েছে, এতে আনন্দিত জুম চাষিরা। আবহাওয়া ভালো, ধান পাওয়া, তা মানে আশা করি ধান মানে একটু ভালো হবে। জুমে 40 কেজি ধান লাগিয়েছি। এই 40 কেজি থেকে আমি যা 15 কেজি দিয়ে আমার সারা বছরের খাদ্য হবে। আমরা জুম চাষ করে খাই, ধান লাগাইছে, এবছর ফলন ভালো হচ্ছে। চলতি বছর ফলন ভালো হওয়ায় পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বান্দরবান পার্বত্য জেলার মধ্যে আপনার থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যেহেতু বৃষ্টিটা একটু থেমে থেমে হচ্ছে,
যার কারণে জমির যে সকল আপনার সবজি প্লাস ধান আছে তারা আপনার ঠিকমতো আপনার পানি পাওয়ার কারণে ফলনটাও আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার বান্দরবান জেলায় 8,978 হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা 17,058 মেট্রিক টন। সময় সংবাদ, বান্দরবান। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি 73%। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক যুগে প্রবেশে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। 2023 সালেই পরমাণু বিদ্যুৎ পাওয়ার আশা। এবং সপ্তাহের ব্যবধানে আবারও রাজধানীতে ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। জেলা থেকেও হাসপাতালে আসছে রোগী। চলতি মাসের পুরোটা জুড়ে থাকবে দাপট, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।